সিনাই মরুভূমির উত্তপ্ত বালুকণা থেকে ফসফরাস প্রণালীর কোলাহল আর পারস্য উপসাগরের ঢেউ এক অদ্ভুত নতুন জ্যামিতি আঁকছে মধ্যপ্রাচ্য। মিশর, তুরস্ক আর ইরান, তিনটি ভিন্ন ইতিহাস, ভিন্ন মতাদর্শ আর ভিন্ন ভূ রাজনৈতিক অবস্থান। অথচ সাম্প্রতিক মাসগুলোতে দেখা যাচ্ছে তারা একে অপরের দিকে কৌশলগতভাবে ঝুঁকছে। বিশ্লেষকেরা বলছেন এটি শুধু অস্থায়ী কূটনৈতিক মহড়া নয়, বরং ইসরায়েলকে কেন্দ্র করে একটি নতুন ত্রিভুজ শক্তি গড়ে ওঠার ইঙ্গিত। তবে কি চারপাশ থেকে ঘেরাও হচ্ছে ইসরায়েল? কেন মিশর এই নতুন সমীকরণের দিকে যাচ্ছে? মিশর, তুরস্ক, ইরান, ইসরায়েলের সামরিক শক্তি কেমন? একে একে বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। ইসরায়েলকে ঘিরতে তিন মিত্রের জোট। 2025 সালের সেপ্টেম্বর নাগাদ মিশরের কূটনৈতিক অঙ্গনে স্পষ্ট একটা মোড় দেখা যাচ্ছে। একদিকে ইসরায়েল গাজায় অব্যাহত সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে মিশরের সীমান্তে শরণার্থীদের ঢল নামার আশঙ্কা বাড়ছে। এই বাস্তবতায় কায়রো শুধু পশ্চিমা শক্তির দিকে তাকিয়ে নেই, বরং তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। এতেই উঁকি দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির নয়া দিগন্ত। যে মিশর তুরস্কের সঙ্গে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে, তারা এখন যোগ দিচ্ছে কৌশলগত আলাপে। ইরানের সঙ্গে ঐতিহাসিক বৈরিতা সত্ত্বেও মিশর নতুন যোগাযোগ খুঁজছে ইরানের সাথে। বিশ্লেষকেরা মনে করছেন এ যেন এক ধরনের ব্যালেন্সিং পলিসি, যেখানে মিশর যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহ্যগত সম্পর্ক বজায় রেখেই আঞ্চলিক শক্তিগুলোর সাথে সমীকরণ নতুন করে সাজাতে চাইছে। কেন মিশর এই উদ্যোগ নিচ্ছে? এক, নিরাপত্তা উদ্বেগ। গাজার সহিংসতা ও জনগণের স্থানচ্যুতি মিশরের জন্য এক দুঃস্বপ্ন। সিনাই উপদ্বীপ সবসময়ই অনুপ্রবেশের ঝুঁকিতে ভুগছে। যদি গাজার জনগণ ব্যাপক হারে সিনাই সীমান্ত পার হতে শুরু করে, তবে তা মিশরের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করবে। দুই, কূটনৈতিক ভারসাম্য। আমেরিকা মিশরের পুরনো বন্ধু, কিন্তু কায়রো চায় না শুধু আমেরিকার উপর নির্ভর করতে। একদিকে সৌদি আরব পাকিস্তানের সাথে সামরিক জোটকে শক্তিশালী রূপ দিচ্ছে, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব হিসাব মেলাচ্ছে, অন্যদিকে কাতার, তুরস্ক, ইরানও আলাদা অক্ষ করছে। এই অবস্থায় মিশর বিচ্ছিন্ন থাকতে চায় না। তিন, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। মিশরের জনমত বেশিরভাগ ক্ষেত্রেই ফিলিস্তিনের পক্ষে, অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা সোচ্চার। কাতারে ইসরায়েলের হামলা কায়রোর মানুষের কাছেও ইসরায়েলকে বিশ্বাসঘাতক ও বেইমান হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা প্রমিস ল্যান্ড পরিকল্পনা নতুন করে সামনে আসার পর মিশরের জনতাও সরকারকে চাপ দিচ্ছে নিজেদের প্রতিরক্ষা কৌশলকে নতুন করে ভাবতে। তাই রাজনৈতিকভাবে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বাধ্য হচ্ছেন এমন একটি জোট গঠনে। এছাড়া পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে এই অঞ্চলের ভৌগোলিক চিত্র ও কয়েকটি বিষয় বিশ্লেষণ করা দরকার। সিনাই উপদ্বীপের কৌশলগত গুরুত্ব। সিনাই উপদ্বীপ আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এক বিস্তৃত মরুভূমি, যার উত্তরে ভূমধ্যসাগর আর দক্ষিণে লোহিত সাগর। ভৌগোলিক অবস্থানের কারণে এটি মিশরের পূর্ব সীমান্ত ও ইসরায়েলের দক্ষিণ সীমান্তের মাঝে কৌশলগত সেতু বন্ধন হিসেবে বিবেচিত হয়। সুয়েজ খাল ও ইসরায়েলের আকাবা বন্দরের কাছে থাকায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য এর গুরুত্ব অপরিসীম। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল সিনাই দখল করে নেয় এবং 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধেও এই অঞ্চল ছিল রক্তক্ষয়ী সংঘর্ষের কেন্দ্র। অবশেষে 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েল সিনাই মিশরকে ফিরিয়ে দেয়। তবে এখনও এই উপদ্বীপকে কেন্দ্র করে নিরাপত্তা, জ্বালানি এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উত্তেজনা বিরাজ করে। সিনাই কেন মিশরের নিরাপত্তাগত দুশ্চিন্তা?
2024-25 সালে গাজায় সংঘাত বাড়তে থাকায় হাজার হাজার মানুষ সীমান্তের দিকে ধাবিত হয়। মিশর সরাসরি ঘোষণা দিয়েছে সিনাইয়ে কোনো স্থায়ী বসতি গড়ে উঠতে দেওয়া হবে না। এর কারণ মিশর মনে করছে নতুন শরণার্থী ঢল সেখানে অস্ত্রধারী গোষ্ঠীর অনুপ্রবেশ সহজ করে দেবে। কায়রো ইতোমধ্যেই সীমান্তে 40,000-এর বেশি সেনা মোতায়েন বাড়িয়েছে, নজরদারি জোরদার করেছে। একই সঙ্গে পশ্চিমাদের জানাচ্ছে গাজা সমস্যার বোঝা তারা বহন করবে না। এদিকে ইসরায়েল গাজা সিটি দখলে অভিযান জোরদার করেছে। এই অবস্থায় বহুমুখী সংঘাত দেখা দিতে পারে। ত্রিভুজ বনাম ইসরায়েল সামরিক শক্তির হিসাব। সব মিলে যদি মিশর, তুরস্ক আর ইরান একই কৌশলগত ব্লকে একত্র হয়, তবে ইসরায়েলের জন্য কি অপেক্ষা করছে? শুধু রাজনীতি নয়, সংখ্যায়ও কি ইসরায়েল একদিন একা হয়ে যাবে? বিশ্বজুড়ে সামরিক শক্তির তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর সবশেষ ডেটা বিশ্লেষণ করে দেখা যাক মিশর, তুরস্ক, ইরান ও ইসরায়েল কার সামরিক শক্তি কেমন। মিশরের সামরিক শক্তি বিশাল, মোট জনবল 12 লাখেরও বেশি। ট্যাঙ্ক ফ্লিট মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড়, 3600-রও বেশি। বিমান বাহিনী 1093টি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। এর মধ্যে 238টি ফাইটার জেট, হেলিকপ্টার 348, নৌবাহিনীতে 150 জাহাজ, সাবমেরিন আছে 8টি। তবে প্রতিরক্ষা বাজেট মাত্র $6 বিলিয়ন। সংখ্যায় বড় হলেও আধুনিকীকরণে সীমাবদ্ধতা আছে মিশরের। বিশ্বে সামরিক শক্তিতে মিশরের অবস্থান 19 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারে বিশ্বের 9 নম্বর শক্তিশালী সামরিক সক্ষমতা তুরস্কের। অ্যাক্টিভ সৈন্য সংখ্যা প্রায় 3 লাখ। প্রতিরক্ষা বাজেট $25 বিলিয়ন কাছাকাছি। ড্রোন প্রযুক্তিতে তুরস্ক বিশ্ব নেতৃত্বে পৌঁছে গেছে। বায়রাক্টার TB2 ড্রোন ইতিমধ্যেই আঞ্চলিক যুদ্ধের খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। তাদের হাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, নৌবাহিনী আর নিজস্ব প্রতিরক্ষা শিল্প, যা এক বিশাল কৌশলগত অ্যাডভান্টেজ। সামরিক শক্তিতে বিশ্বের 16তম দেশ ইরান। ইরানের সামরিক জনবল প্রায় 11,80,000। এর মধ্যে অ্যাক্টিভ আছে 6 লাখের বেশি, সঙ্গে শক্তিশালী প্যারামিলিটারি বাহিনী। ট্যাঙ্কের সংখ্যা প্রায় 1700, বিমান 550-র বেশি, যদিও প্রযুক্তিগতভাবে পুরনো। গত জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের পর দেশটির আকাশ প্রতিরক্ষা ঢেলে সাজাচ্ছে ইরান। চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সহ বিভিন্ন সরঞ্জাম কিনছে। রাশিয়াও দিচ্ছে উন্নত প্রযুক্তি সহায়তা। তবে ইরানের আসল শক্তি ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক, এই দুটি এখনও বিশ্বসেরা। সম্প্রতি ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানের নৌবাহিনীতে রয়েছে 107টি জাহাজ আর 25টি সাবমেরিন। প্রতিরক্ষা বাজেট তুলনামূলক কম, প্রায় $15 বিলিয়ন। বিশ্বের 15তম সামরিক শক্তিধর দেশ ইসরায়েল। দেশটির হাতে রয়েছে প্রায় 6,70,000 সামরিক সদস্য। অ্যাক্টিভ সৈন্য 1,70,000, রিজার্ভ 4 লাখের বেশি। বর্তমানে ইসরায়েল গাজা সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে লিপ্ত। তাদের সেনারা ভীষণ ক্লান্ত। দেশটির ট্যাঙ্ক সংখ্যা প্রায় 1300, আকাশে 611টি প্ল্যাটফর্ম, যার মধ্যে প্রায় 240টি ফাইটার জেট এবং আধুনিক F-35 স্কোয়াড্রন, হেলিকপ্টার 147টি, যার মধ্যে 48টি আক্রমণকারী, নৌবাহিনীতে 62টি ভেসেল, সাবমেরিন সহ। ইসরায়েল প্রকাশ্যে স্বীকার না করলেও পৃথিবী জানে দেশটির হাতে আছে শতাধিক পারমাণবিক অস্ত্র। সবচেয়ে বড় শক্তি হল প্রতিরক্ষা বাজেট, $30 বিলিয়ন বেশি, যেখানে প্রযুক্তি, সাইবার আর মিসাইল প্রতিরক্ষা সিস্টেমে ব্যয় হয় সবচেয়ে বেশি। এখন ভাবুন, ইরান, তুরস্ক আর মিশর কৌশলগত মিত্র হয়ে উঠলে সংখ্যায় ও ভূ রাজনীতিতে তারা ইসরায়েলকে চারদিক থেকে চাপ দিতে পারে। মিশরের ভূমি ও জনবল, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক আর তুরস্কের আকাশ ও ড্রোন প্রযুক্তি, এই 3 শক্তি এক হলে ইসরায়েলের প্রচলিত নিরাপত্তা বলয় একেবারে দুর্বল হয়ে পড়বে।
ইসরায়েলের জন্য আসল ভয় কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং আঞ্চলিক কূটনৈতিক বিচ্ছিন্নতা। সৌদি, কাতার, এমনকি মিশরের মতো রাষ্ট্র যদি ধীরে ধীরে দূরে সরে যায়, তাহলে ইসরায়েল শুধু সামরিকভাবে নয়, অর্থনীতি ও বাণিজ্যেও কোণঠাসা হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়া। ইসরায়েল এই নতুন ত্রিভুজ নিয়ে উদ্বিগ্ন। তুরস্ক ও ইরান যদি একসাথে কোনো প্ল্যাটফর্মে আসে এবং মিশর সেখানে যুক্ত হয়, তাহলে ইসরায়েল কার্যত 3 দিক থেকে চাপের মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের জন্য এটি জটিল। মিশর দীর্ঘদিন আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র। কায়রো যদি অতিরিক্তভাবে আঙ্কারা ও তেহরানের দিকে ঝুঁকে যায়, তাহলে ওয়াশিংটনের প্রভাব দুর্বল হবে। তাই যুক্তরাষ্ট্র হয়তো একদিকে চাপ প্রয়োগ করবে, আবার অন্যদিকে কূটনৈতিক সুবিধা দিয়ে মিশরকে নিজের কক্ষে ধরে রাখার চেষ্টা করবে। মিশন, ইরান আর তুরস্ক যদি সত্যি কৌশলগত ত্রিভুজ গড়ে তোলে, তাহলে ইসরায়েলকে শুধু যুদ্ধক্ষেত্রে নয়, রাজনীতি আর আন্তর্জাতিক সমীকরণেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আপনি কি মনে করেন এই জোট টিকে থাকবে? আর ইসরায়েল কি তার 80 বছরের সীমা পেরোতে পারবে? মন্তব্য করে জানান। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।